ইন্ডিয়ান রান্ধা চেতনা ব্যাচে বিএনপি। লেটস সি। আওয়ামী লীগ তো প্রচুর মুক্তিযুদ্ধের চেতনা দিল্লি পলাইছে, এখন বিএনপি আসিছে মুক্তিযুদ্ধের চেতনা। ইয়ো চিল। বিএনপি কি জানে যে সেই চেতনার পয়দা পিনাকি পিনাকি আঙ্কেল পুরো গরম দেখা যায় ভিডিও শুরুতেই। কিভাবে হয়েছে আমার মনে হয় জানে। হ্যাঁ, সেই জন্যে জ্যাপটে ধরিছে। আলাপটা শুনলে বুঝবেন যে কোন বটিকা খেয়া বিএনপির মুক্তিযুদ্ধের চেতনা জপিচ্ছে। আসেন সেটা খুঁজে দেখি, আপনার পিলা চমকায় যাবে আমি শিওর। যদি বুঝতে পারেন এই মুক্তিযুদ্ধের চেতনা কুটি রান্না হয়েছে, কে তৈরি করে দিছে আর কে নিয়ে আসিছে, আসেন সেটা বুঝে দেখি। বিএনপি এখন প্রায় 71-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশে বয়ানগুলা ঘুরে ফিরে আনতেই আছে। প্রফেসর ইউনূস কয়েকদিন আগে সশস্ত্র বাহিনী দিবসে এই একই আলাপ পারলেন, এমনকি জামাতের শামীম সাঈদী ঘুরে ফিরে একই গীত গাইল। এই শব্দগুলোর কি আসলেই কোনো ঐতিহাসিক মূল্য আছে? 71 সালের যুদ্ধের Even জামাতের পাবলিক man, like when propaganda is too strong, then lots of people are gonna fall for it. Actually মুক্তিযুদ্ধের চেতনা এই যে শব্দটা আছে, এটা বাংলাদেশের যে মানে কালচার আছে এটাতে বেকড হয়ে গেছে, পুরো একেবারে মিক্সড হয়ে গেছে আর কি। এটার কারণ হচ্ছে যে যে পরিমাণ প্রপাগান্ডা করা হয়েছে আমাদের পাঠ্য বইয়ের মাধ্যমে, আমাদের সামাজিক ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে, যত ধরনের টিভি সিরিয়াল আছে, তারপরে সব কিছুর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে এমনভাবে বেকড ইন করা হয়েছে যে এটাকে একটা সেক্রেট ওয়ার্ড মনে করে আর কি বাংলাদেশের সো কল্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপের যারা কর্ণধার আছে তারা। সো একটা রিফ্রেশিং জিনিস হচ্ছে যে পিনাকি আঙ্কেল প্রত্যেকটা জিনিসে আমাদের জেনারেশনকে কোশ্চেন করার একটা মানে স্পেস দিচ্ছেন আর কি, যেটা আমার কাছে মনে হয় যে এটা অ্যাকচুয়ালি মানে রাইট থিং টু ডু। সো লেটস সি আসলেই কোনো আদর্শ ছিল, আর 71-এর চেতনায় বা কি জিনিস। আজকের এপিসোডে এই নিয়ে আলাপ হবে। 71-এ যেটাকে মুক্তিযুদ্ধ বলা হয় সেটাকে আমি কোনো মুক্তিযুদ্ধ বলি না। কেন বলি না সেটা আগেও ব্যাখ্যা করছি, আজকেও ব্যাখ্যা করব আবার। কারণ যেই যুদ্ধ আমাদের মুক্তি দেয় নাই সেটা তো মুক্তি হতে পারে না। এপিসোডে পুরোটা দেখলে আপনারাও এটাকে মুক্তিযুদ্ধ বলা বাদ দেবেন। আর 71-এর চেতনা কি জিনিস সেটাও হাড়ে হাড়ে টের পাইবে। 71-এর চেতনা বলতে আওয়ামী লীগ বারবার একটা কথা ব্যবহার করতো, সেটা হইতেছে বঙ্গবন্ধুর স্বপ্ন। মানে ওই যে শরদির বডিগার্ডের স্বপ্ন। বডিগার্ডের কোনো স্বপ্নও ছিল না, ওই একটা আগাগোড়া মাথা মোটা একটা বাটপাড়া ছিল। হাসিনারে কি ফেসিস দেখছে, ও বডিগার্ড ওর বাপ তার চেয়ে বড় ফেসিস ছিল। হাসিনা যে কাজ 15 বছর ধরে করছে, বডিগার্ড মাত্র 3.5 বছরে তার চেয়ে ভয়ঙ্কর কাজ করছে। যে গবেট 18 বছর বয়সে ক্লাস 8-এ পড়তো আর নকল করে ম্যাট্রিক পাস করতো, এইরকম গবেটের স্বপ্ন একটা জাতির স্বপ্ন হয়ে ওটা তো দুঃস্বপ্ন, বিভীষিকা। এবং সেই জন্যই বাসন্তীদের জাল পড়তে হয়েছিল তার আমলে। এইবার আসি আওয়ামী বয়ানের বাইরে 71-এর চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ বলতে কি বোঝানো হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল 1971 প্রশ্নে। 1971 সালের 14 এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলাতে বাংলাদেশের প্রভিশনাল সরকার এই ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করে। কি বলা আছে এই ঘোষণাপত্রে? এই ঘোষণাপত্রে বলা আছে মুক্তিযুদ্ধের আদর্শ হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার। আমরা এটাকে অনেকেই একটু আদর কইরা কইতাম ইনসাফ। কি মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা, তাই না? আজকাল যারা আওয়ামী বয়ানের বাইরে 71-এর রাজনীতি করতে চায়, যেমন এনসিপি, তাদের কাছে এই 3টা শব্দ হইতেছে মুক্তিযুদ্ধের আদর্শ, 71-এর চেতনা। যেহেতু এই দলিল তথাকথিত মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার মূল এবং একদম আদি অকৃত্রিম দলিল, সেহেতু এটার ঐতিহাসিক মূল্য অপরিসীম, সবাই স্বীকার করে। এখন এই দলিলের পিছনের বাস্তবতা জানলে আপনাদের পিলা চমকায় যাবে। আওয়ামী এবং বাংলাদেশের বয়ানে বলা হয় মুজিবনগর সরকারের এই ঘোষণাপত্র রচনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। এই যে তানিয়া আমির দেখেন না, তার বাপ। এখন আওয়ামী লেসপেন্সার ওর বাপ। পরে সেটা অধ্যাপক ইউসুফ আলী 17 এপ্রিল পাঠ করে। তো মুক্তিযুদ্ধের অন্য সব কাহিনীর মতো এটা একটা মিছা কাহিনী। আসলে মুক্তিযুদ্ধের নাম মুক্তিযুদ্ধ না রেখে মিছা যুদ্ধ কইলে বেশি মানানসই হইত। কারণ এর বয়ানের পরতে পরতে এত মিথ্যা কাহিনী ঢুকানো হয়েছে যেটারে মুক্তিযুদ্ধ বলার কোনো উপায় নাই। হ্যাঁ, এটা কইতে পারেন এটা আমরা একটা স্বাধীন ভূখণ্ড পাইছি, এটা তো পাইছি, এটা মুক্তি পাইছি, কি লাভ হয়েছে সেটা অন্য বিষয়। যাই হোক, এই ঘোষণাপত্র লিখে দিছে কে? লিখে দিছে ইন্ডিয়া, হ্যাঁ, ভারত মাতা।
আরো অ্যাকুরেটলি বললে ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড এটা লিখে দিছে। এখন আপনারা বলবেন দাদা সব জায়গায় খালি ইন্ডিয়াই দেখেন, তো ইন্ডিয়া যদি আসলে লেখা দেয় তাহলে আমি কি সেটা অস্বীকার করে বানায় বানায় মিথ্যা কথা বলবো আওয়ামী লীগের মতো? আজকে একদম তথ্য প্রমাণ সহ সবার চোখে আঙুল দিয়ে দেখাই দিব ইন্ডিয়ান আর্মি এটা লিখে দিছে। ইন্ডিয়ান আর্মি অনেকগুলো কমান্ডে বিভক্ত, যেমন ধরেন কাশ্মীর সীমান্তে নর্দার্ন কমান্ড, পাকিস্তানে পাঞ্জাব সীমান্তে ওয়েস্টার্ন কমান্ড, রাজস্থান সীমান্তে সাউথ ওয়েস্টার্ন কমান্ড, তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আর্মির বর্ডারের কমান্ডের নাম হইতেছে ইস্টার্ন কমান্ড। এই ইস্টার্ন কমান্ডের কমান্ডার ছিল অরোরা। স্বাভাবিকভাবে বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তানের সামরিক অভিযানের সমস্ত দায়িত্ব ইস্টার্ন কমান্ড বহন করেছিল। আর এই অরোরার চিফ অফ স্টাফ ছিল জেনারেল JFR জ্যাকব। জেনারেল জ্যাকব একটা বই লিখছে স্যারেন্ডার এট ঢাকা, আপনারা অনেকেই পড়েছেন। কে ছিল এই জেনারেল জ্যাকব? জেনারেল জ্যাকবের পুরো নাম JFR জ্যাকব, জ্যাক ফার্স রাফায়েল জ্যাকব। যাতে বগদাদি ইহুদি যারা কলকাতাতে ইংরেজ আমলে এসে সেটেলড হয়। যেহেতু জ্যাকব ইহুদি, সেই সূত্রে ইসরায়েলি আইন অনুযায়ী সে ইসরায়েলের নাগরিকত্বের হকদার। ইসরায়েল জেনারেল জ্যাকবকে তাদের নিজেদের একজন বলে মনে করে। জ্যাকবের স্মরণে জেরুজালেমের অ্যামুনেশন হিল নামে একটা মেমোরিয়াল সাইটে তার স্মৃতিফলক। জ্যাক ফার্স রাফায়েল, কলকাতা, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি। অ্যাকচুয়ালি ইসরায়েলের যে গ্লোবাল পলিটিক্সে তাদের যে ইনফ্লুয়েন্সটা আছে, এটা অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড সামথিং টু থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড রিড অ্যাবাউট। ইটস অ্যাকচুয়ালি সো মিস্টিরিয়াস দ্যাট এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে তারা যে কোনো জিনিস যেভাবে অপারেট করে, প্রত্যেকটা জিনিসে তাদের একটা বিগার এন্ড গোল তারা কল্পনা করেই সেই মানে 90s এর টাইম থেকে তারা সেই প্রত্যেকটা স্টেপ নিছে আর কি। কয়েকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে তারা মুসলিমদেরকে দাবায় রাখার যে প্ল্যানটা আছে, বিশ্ব ইকোনমিক্স, তারপরে বিশ্ব পলিটিক্স, এগুলোতে কীভাবে ইনফিলট্রেট করা যায় সেটার যত ধরনের ইনডোর প্ল্যানিং আছে সেগুলো ডিটেলসে সহিত করতো। এই কারণে দেখা যায় এপস্টিন ফাইলস দেখছি যে মানে যারা পলিটিশিয়ানরা আছে তাদের যত সব গোপন ফাইল, গোপন ভিডিও, এগুলো সম্পর্কে এখন জানতে পাচ্ছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ইসরায়েলি ইন্টেলিজেন্স অপারেশন ছিল একটা সময়। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে বোঝা যায় যে তারা কতটা ডিটেলসে কাজ করতো। যে আপনি একটা জিনিস কল্পনা করুন, আমরা মাঝে মাঝে ভাবি যে কি হয় সামান্য একটু মানে মানুষ, পলিটিশিয়ানদের হাতে তো সেই পাওয়ার আছে, সেই মানে ম্যানিউভার আছে মানুষকে মানে মানুষের ভালো করার বা মানুষের জন্য ভালো চাওয়ার, তাহলে তারা কেন করে না? লাইক ইটস সো মিস্টিরিয়াস, রাইট? সো দের ইজ ওয়ান থিং মাঝে মাঝে আমি ভাবি, সেটা হচ্ছে যে যখন পলিটিশিয়ানদেরকেই মানে একেবারে গোড়া থেকে কন্ট্রোল করা হয়, তাদের যে সেম ফ্যাক্টরগুলো আছে এগুলো মানে কন্ট্রোল করা হয়, দ্যাট মিন্স একটা মানুষকে দিয়ে পুরো একটা ডেমোগ্রাফিক কন্ট্রোল করা যায়। অ্যান্ড ইসরায়েল এই জিনিসটা অনেক আগে থেকেই মানে এই টেকনিকটা তারা, যে হানিপট অপারেশন বলে আর কি, হানিপট টেকনিকটা অনেক আগে থেকেই তারা মানে ইউজ করে আসছিল আর কি, যেটা ভেরি ডার্টি টু বি অনেস্ট। বাট yeah, I don't know, like when it comes to Israel I start ranting about but yeah, আমি অনেকটুকু অফ টপিকে চলে গেছি, বাট টপিকে ফিরে আসি। জ্যাক ফার্স রাফায়েল জ্যাকব, সে অ্যাকচুয়ালি একজন ইসরায়েলি অপারেটিভ আমি মনে করি, এবং কি আমি অবাক হব না যদি এই লোকটার সাথে ইসরায়েলি গভর্নমেন্টের সরাসরি মানে কোনো যোগাযোগ থেকে থাকে, কারণ অফকোর্স ভারত সরকারকে যদি ওরা কোনোভাবে মানে ইয়ে দিতে পারে, ইন্টেলিজেন্স ম্যানুভার দিতে পারে, তাহলে সেটা অ্যাকচুয়ালি মুসলিমদের বিরুদ্ধেই কাজে লাগবে, কারণ ওই সময় অপোজিং পাওয়ার ছিল বাংলাদেশ, পাকিস্তানেরা। আর পাকিস্তান তো হচ্ছে ভারতের মানে পাকিস্তান তো হচ্ছে যে ভারতের সবসময়ের সবসময়ের মানে অপোজিশন আর কি। সো ইয়া, স্থাপন করছে ইসরায়েল। তার এই বইয়ের 41 পৃষ্ঠায় উনি কিভাবে প্রবাসী সরকার গঠন করা হয় আর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কিভাবে ড্রাফট করা হয় সে ব্যাপারে হাটে হাড়ি ভেঙে দিচ্ছেন। কেউ কিন্তু বলে নাই আপনাদেরকে, বলছে বলে নাই, হয় পড়ে নাই, নয়তো আপনাদেরকে বলে নাই, লুকায় গেছে। 71 সালে these things are like way removed from our history studies. It's because একটা লাইন আমার মনে পড়ে এখন, সেটা হচ্ছে যে read a banned book and then you can learn about so many things that you cannot learn reading 100 unbanned book or 100 never banned books. So এই কথাটার একটা মানে অর্থ আছে, সেটা হচ্ছে যে একটা ব্যান করে দেয়া বই পড়ুন, সেটা পড়লে আপনি অন্তত 100টা মানে
ব্যান না করে দেওয়া বই পড়ার সমান মানে জ্ঞান অর্জন করবেন। তো এটা ভাবলে কি আসে অ্যাকচুয়ালি কোনো একটা জিনিস যখন মানুষের কোনো একটা নলেজ বা জ্ঞান যখন মানুষের কাছ থেকে লুকিয়ে নেওয়া হয় বা অনেক দূরে রাখা হয়, দ্যাট মিনস দেয়ার হ্যাজ টু বি সামথিং সাবস্ট্যান্সিয়াল ইন দ্যাট থিং দ্যাট পিপল ডাজন্ট হ্যাভ টু নো। যদি পিপল জানে, মানুষ যদি কোনো একটা জিনিস সম্পর্কে জ্ঞান পেয়ে যায়, তখন সে কিন্তু তার নিজের ইচ্ছে অনুযায়ী নিজের আহ, বুদ্ধি খাটায় কিন্তু পক্ষ নিতে পারবে। দ্যাটস ওয়াই লাইক আসল যেই মানে নলেজগুলো, আসল ইতিহাসগুলো, এগুলো সম্পর্কে আমাদের জানা ভেরি ইম্পর্টেন্ট। যার ফলে মানে আমরা যাতে বুঝতে পারি যে আমাদের নেক্সট পলিটিক্যাল মুভ কী হতে যাচ্ছে, অথবা আমরা আম, কোনো একটা পলিটিক্যাল যাতে চক্র বা সাইকেল আমরা যাতে নোটিস করতে পারি, নোটিস করার ফলে আবার নতুন করে চিন্তাধারা যাতে করতে পারি, এই আর কি। আওয়ামী লীগের সবাই দাওয়া খাইয়া ব্যাংক লুট করে ইন্ডিয়া ভাইগে গিয়ে কলকাতার থিয়েটার রোডে একটা বাংলোতে আড্ডা গাড়ি। জেনারেল জ্যাকব ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে সেই আড্ডাতে নিয়মিত যাইতেন এবং তাজউদ্দিন আর সৈয়দ নজরুল ইসলামের সাথে ঘুটু করতেন। জ্যাকবই প্রথম তাদের সাজেস্ট করে যে তাদের একটা প্রভিশনাল গভর্নমেন্ট প্রোক্লেমেশন ঘোষণা করা উচিত, ফরাসি চার্লস ডি গলের মতো করে। তো এরা কয় আচ্ছা, তো খুব ভালো, তো কেমনে করব? তো বলে লিখে ফেলেন। তো ওরে তাজউদ্দিন নিজে আইন পাশ করা উকিল হইলেও বলে এই প্রোক্লেমেশনের ডাপ না করে জ্যাকবকে বলে আপনি এটা লিখে দেন। হ্যাঁ, জ্যাকবকে বলে যে আপনি এটা লিখে দেন। মানে ভারতের আর্মি আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র লিখে দিবে এবং দিছেও। তাজউদ্দিন আইন পাশ করে নিজে একটা ঘোষণাপত্র ড্রাফট করার যোগ্যতা ছিল না। এই হচ্ছে বাঙ্গু পলিটিশিয়ান। জেনারেল জ্যাকব তাদের কথা মতো স্বাধীনতা ঘোষণাপত্র ড্রাফট করে নিয়ে আসে ইস্টার্ন কমান্ড থেকে, যে দেখেন। এরপর তাজউদ্দিন সেই ঘোষণাপত্র কলকাতার এক উকিলকে দেখায়, নিজেও দেখে এটা বুঝতে পারেনি যে এটা ঠিক ঠিক লিখেছে না বেঠিক লিখেছে। আর একজন কলকাতার দাদাকে দিয়ে দেখাতে হচ্ছে, যেটা একটু ঘষা মাজা করে তারপরে সেটাকে 17 রিপিট ঘোষণা করা হয়। অথচ ব্যারিস্টার আমির দাবি করছে যে সে নাকি এটা নিজে লিখছে। কেমন মিছা কথা কয়। মুজিবনগরে ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুখ্যাত বিএসএফ এর অধীনে। সেই বিএসএফ আজকে ফেলানিকে মেয়েরা কাঁটাতারের সাথে ঝুলাই রাখে। মানে ইন্ডিয়ান আর্মির কাছে মুজিবনগর সরকার এতই লো প্রায়োরিটি ছিল যে তারা নিজেরা এই অনুষ্ঠানের দায়িত্ব না নিয়ে বিএসএফ কে দায়িত্ব দেয় কাজ করার। জেনারেল জ্যাকব নিজে ড্রাফট করা ঘোষণাপত্র পাঠের সময় উপস্থিত ছিল না। আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র লিখছে ভারতীয় আর্মির ইস্টার্ন কমান্ড আর কলকাতার এক উকিল। এটা নিয়ে এত প্রচুর গব্বে একেবারে গব্যবতী হয়ে যায়। বিশ্বের ইতিহাসে এই ঘটনা বিরল। আমেরিকা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে ফ্রান্সের সাহায্য নিয়ে নিজেদের স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়। ফ্রান্স তাদেরকে সাহায্য করছে জন্য স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিছিল তাদেরকে। এটা কিন্তু ফ্রান্স বাইনে দিছে, বুঝাও। তাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কোনো ফরেস্ট অফিসার লিখে দেয় নাই। আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ড্রাফট করে থমাস জেফারসন। ফ্রান্সের চার্লস ডি গল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির কাছে পরাজয়ের পর ইংল্যান্ডে যান এবং সেখান থেকে 18 জুন 1940 সালে একটা বিখ্যাত ভাষণ দেন ফরাসি জনগণের উদ্দেশ্যে। সেই ভাষণও কোনো ইংরেজ ড্রাফট করে দেয় নাই, চার্লস ডি গল নিজেই ড্রাফট করেছিলেন। আর এটা দেখলে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে ওয়েন ইউ আর লাইক যখন আপনি অ্যাকচুয়ালি স্বাধীন, তখন আপনি অ্যাকচুয়ালি মানে নিজের জন্য ভাবতে পারবেন, অ্যাকচুয়ালি মানে নিজে কি চান, মানে নিজের যে একটা চিন্তাধারা আছে সেটা প্রকাশ করতে পারবেন। সো সেই গভীর মানে অথেন্টিসিটি থেকে, অথেন্টিক ফ্রিডম থেকেই যে স্পেসটা আসবে, সেটাই মানে আমি মনে করি যে ফ্রিডম, কি বলে এটাকে, ইমানসিপেশন প্রক্লিমেশন হিসেবে বেরিয়ে আসবে, বা মুক্তির ঘোষণা হিসেবে বেরিয়ে আসবে আর কি। সো এই যেই মানে গোড়ায় যে প্রবলেমটা আছে সেটাই মানে আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে একটা মানুষ সে যদি মানে মেন্টালি যদি ফ্রি না হয়, মুক্ত না হয়, দ্যাট মিন্স তার ভিতর থেকে, তার ভিতর সে অথেন্টিসিটিটা নাই, যে সেই ফ্রিডমটা নাই। তো সে মানে আসলে লিখবে কি, বলবে কি, স্বাধীনতার ঘোষণাটা কিভাবে দেবে, সে যে স্বাধীনতাটা ফিলই করে নাই। তো এর ফলে সে অ্যাকচুয়ালি মানে তারা, আই মিন ইন্ডিয়ানরা মানে আমাদের স্বাধীনতা পত্র লিখছে। when you think about it, it's very deep actually. Whatever. বাঙ্গুল্যান্ডে আইন পাশ করার নেতা নিজে একখানা ঘোষণাপত্র ড্রাফট করতে না পেরে ভারতীয় আর্মিকে বলে সেটা লিখে দিতে কি লজ্জা। আর এটা নিয়ে গব্ব করে ফজা পাগলা। It's because সে অ্যাকচুয়ালি নিজে মনের ভেতর থেকে স্বাধীনতাটাকে আলিঙ্গন করতে পারেনি। দ্যাটস ওয়াই যেসব অ্যাফিলিয়েটরা আছে ওই সময়, তারা
ইন্ডিয়ানদের দালাল হয়েছিল, কারণ তারা অ্যাকচুয়ালি ভেতর থেকে স্বাধীন না। তারা তাদের শেকলটা আছে, তাদের যে গলার শেকলটা আছে, এটা ইন্ডিয়ানদের হাতে ধরায় দিছে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু থিঙ্ক অ্যাবাউট। এটা নিয়ে গপ্প করে মির্জা ফখরুল, এটা নিয়ে গপ্প করে বিএনপি, তাও ড্রাফট করেছে ভারতীয় ইসরায়েলি জেনারেল জ্যাকব। এটা আবার কলকাতার উকিলকে দিয়ে ঘষা মাজা করাই নিছে। মানে নিজেরা কত বড় অপদার্থ। এই হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র আর সেটা তথাকথিত আদর্শ। এটাই হইতেছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই সমস্ত আই ডোন্ট থিঙ্ক অ্যাকচুয়ালি বাংলাদেশের হাইয়েস্ট লেভেলে যারা পলিটিশিয়ানরা আছে তারা নিজেরাও জানে না যে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের চেতনা বলতে তারা কি বোঝায়। এটা অ্যাকচুয়ালি তারা একটা মানে কি বলে, এটা ক্যাচ লাইন অথবা পলিটিক্যাল পাঞ্চ লাইন বা ক্যাচ লাইন হিসাবে বলে আর কি, যেটা প্রপাগান্ডার জন্য অথবা মানে একজন পলিটিশিয়ান সাউন্ড করার জন্য মানে কনভেনিয়েন্ট মনে করে, এই জন্য এই ওয়ার্ড ইউজ করে। আমি মনে করি না যে ওরা অ্যাকচুয়ালি কেয়ার করে অথবা ওরা জনগণের সাথে রিলেট করে বা সেই মানে গভীর যে মানে সেন্স অফ ফ্রিডম আছে সেই ফ্রিডম থেকে ওয়ার্ডটা ইউজ করে। সো অ্যাকচুয়ালি পিনাকি দাদা যেই পয়েন্টটাতে পৌঁছানোর চেষ্টা করতেছেন, আমি বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলতে যে একটা টার্ম আছে, সেই টার্মটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, টু বি অনেস্ট। কারণ বাংলাদেশের মানুষ তাদের যে সেন্স অফ ফ্রিডমটা আছে সেটা প্রত্যেকটা মানুষ তাদের অন্তরে লালন করে। আমি মনে করি এটার কোনো একটা মানে ট্রু স্টার্টিং পয়েন্ট নাই, যেহেতু যেখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার যে সময়টা ওই গোড়ার পয়েন্টটাতে গলদ আর কি। সো আমি মনে করি একটা হিউজ বড় স্টার্টিং পয়েন্ট হইতে পারে আমাদের জুলাই বিপ্লব 2024-এর। সেটা অ্যাকচুয়ালি সেই যে পয়েন্টটা আছে এটা আমাদের লাইফ টাইমে, আমাদের জীবনকালে আমরা অনেক বেশি রিলেট করতে পারি, যেটা 1971 সালের স্বাধীনতার যেই চেতনা আছে সেটার সাথে কেউই রিলেট করতে পারে না, কারণ সেই জেনারেশনে এখন প্রায় 90%, 95% মানুষই এখন বেঁচে নেই। সো ইয়া, আল ভরা বিশেষণের পিছনে আসল ইতিহাস। তো পরে ইন্ডিয়া, মুজিবনগর সরকার কিরকম সাম্য, সামাজিক ন্যায় বিচার আর মানবিক মর্যাদার সম্পর্ক বজায় রাখিছে সেটা জানেন তো? এটা 7 দফা চুক্তি করেছিল, গোপন চুক্তি। ওই চুক্তিতে সাইন কইরা আবার অজ্ঞান হয়ে গেছিল সৈয়দ নজরুল ইসলাম। যুদ্ধের সময় মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে সাইন করেছে। কি যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে, বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। ফাক ম্যান, দিস ইজ সাম ডিপ শিট। তার মানে বাংলাদেশের যেই মানে প্রশাসন, যেটা প্রশাসন বিভাগ, সেটা পুরোপুরি মানে ভারত মানে মনোপলি, এটার মধ্যে পুরো একটা মনোপলি বা রাজত্ব কায়েম করে ফেললো একেবারে ফার্স্টটা দিয়ে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে বাংলাদেশের স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। কতদিন অবস্থান করবে তার কোনো সময়সীমা নির্ধারণ করা হবে না। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্কে আবার নতুন করে মানে রিনিউ করবে আর কি। বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। হোয়াট দ্য ফাক ইজ দিস ম্যান? অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। প্যারামিলিশিয়া, সোকল প্যারামিলিশিয়া, তার মানে সামান্য একটা পাওয়ার দেয়া হবে আর কি। তোমরা মানে প্রেজেন্ট জাতি, তোমরা মানে বেশি পাওয়ার অ্যাকচুয়ালি ডিজার্ভ করো না, বা তোমরা অটোনমি ডিজার্ভ করো না। ওয়েল সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান এবং ব্লা 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 ব্লা। দুদেশের বাণিজ্য হবে খোলা বা ওপেন মার্কেট ভিত্তিক। ওপেন মার্কেট ভিত্তিক মানে তো বুঝেনি, মানে পুরোপুরি বাংলাদেশকে সাক ড্রাই করার যে মানে ইয়েটা আছে সেটা পায়তারা, সেটা ম্যান, দিস ইজ সো ফাকড আপ। তবা ছিল সেই চুক্তিতে জানেন? শুনেন বলি। 1 নাম্বার, যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকবে। তাই করেছিল না আওয়ামী লীগ? বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারত প্রশাসনিক কর্মকর্তারা। 2 নাম্বার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্ক পুনরীক্ষণের জন্য 2 দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
3 নাম্বার, বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। 4 নাম্বার, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটা প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে, যেটা ছিল রক্ষী বাহিনী। বুঝছাও রক্ষী বাহিনী কই থেকে আসিছে বুঝছাও। 5 নাম্বার, সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবে ভারতীয় সেনাবাহিনী প্রধান, মুক্তিবাহিনীর প্রধান নন। যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে। তাই হয়েছে না? অরোরার অধীনে ছিল না? তাই হয়েছে। 6 নাম্বার, দুই দেশের বাণিজ্য হবে খোলা বাজার ভিত্তিতে, তবে বাণিজ্যের হিসাব হবে বছরওয়ারি এবং যার যা পাওনা তা স্টার্লিং এ পরিশোধ করা হবে। 7 নাম্বার, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দিবে। হাসিনা কিন্তু সেটাই করে গেছে। যেই মুজিবনগর সরকার নিজের স্বাধীনতার ঘোষণাপত্র ড্রাফট না করে ভারতের আর্মি আর কলকাতার উকিলকে দিয়ে সেটা করায় আর এইরকম 7 দফা চুক্তি স্বাক্ষর করে, সেই ঘটনাকে কোন যুক্তিতে মুক্তিযুদ্ধ বলা হয়? বিশ্বের ইতিহাসে আর কোথায় এরকম উদ্ভট ঘটনা ঘটছে? আমেরিকাও তো ফ্রান্সের সামরিক সাহায্য নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। সি লুক, দ্যাটস দ্য থিং। এই যে আমরা এত সময় ধরে, মুক্তিযুদ্ধ শেষ হয় 1971 সালে, আমরা এত সময় ধরে অ্যাকচুয়ালি মানে পরাধীন থাকাটা ডিজার্ভ করিনি অ্যাকচুয়ালি। অ্যান্ড এই চুক্তি, সেম চুক্তিগুলো, এটা অ্যাকচুয়ালি মাইন্ডসেট থেকে আসছে। তাদের যে মাইন্ডসেটটা আছে, তাদের মাইন্ডসেটটাই হচ্ছে যে ফ্রিডম মাইন্ডসেট ছিল না। তারা হচ্ছে যে দালাল টাইপের মাইন্ডসেট ছিল। এর ফলেই মানে বাংলাদেশের পুরো একটা জনগণ তাদের মানে অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে এই সাফারিংটা করে আসছিল। যে শেখ হাসিনা যে সেম টাইপের মানে একটা ইনফ্রাস্ট্রাকচার বা কাঠামো দিয়ে মানে তার ইন্ডিয়ার সাথে তাদের যে সম্পর্কটা সেটা চালাচ্ছিল, which was very disadvantageous for Bangladesh, and what a shame, man. Anyways, যুদ্ধ করে স্বাধীন হয়েছে। ফ্রান্স আমেরিকার মধ্যে তো এরকম অসম দাসত্বপূর্ণ কোনো চুক্তি হয় নাই। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কেন হইল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী আমেরিকা, ইংল্যান্ড মিলা পশ্চিম ইউরোপের সব দেশ যেমন ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গকে জার্মানির দখল থেকে মুক্ত করে স্বাধীন করে। তারাও তো এই সমস্ত দেশের সাথে এরকম অসম কোনো চুক্তি করে নাই। বিশ্বের কোথাও বাঙ্গুল্যান্ডের মতো এরকম তথাকথিত মুক্তিযুদ্ধের নজির নাই। এই 7 দফা পড়ার পর আর কেউ 71-এর যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলবে না। এটা মুক্তি না, এটা দাসত্ব। এখন অনেকে বলে বডিগার্ড নাকি পাকিস্তান থেকে ফিরে আসে ভারতে। অফকোর্স, এই যে যেটা এতক্ষণ ধরে আমি বলে আসছিলাম, স্যার যেটা বললো, এটা মুক্তি না, এটা দাসত্ব। অফকোর্স এটা মানে কমন সেন্স অফ ভিউ থেকে দেখলে তো এটা অ্যাকচুয়ালি মুক্তি না, এটা অ্যাকচুয়ালি ফ্রিডম না। যেখানে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন লাইক আইডিওলজিক্যালি অন্য আরেকটা অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি সাবমিটেড, তাহলে এটা স্বাধীনতা হলো কেমনে? সেনাবাহিনীকে ভারতে ফেরত পাঠায়। কথাটা সম্পূর্ণভাবে সত্য না। একটা ব্যাটালিয়ন ছিল পার্বত্য চট্টগ্রামে, ওটা পড়ে গেছে। আংশিক সত্য কথাটা। কেন? কারণ ভারত বাংলাদেশ থেকে সেনাবাহিনী সরায় না, এটা সত্য। এর কারণ হচ্ছে তাদের সদ্য গঠিত ক্লায়েন্ট স্টেট বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে তাদের সামরিক ঘাঁটি বা বেস বানানোর, আর্মি গ্যারিসন মেনটেন করার মতো ব্যয়বহুল পদক্ষেপ এটা ভারত মাতা নিতে চায় নাই। যেই জিনিস পাওয়া যায় সেটার জন্য আবার এক গাদা টাকা খরচা করার দরকার কি? ইন্ডিয়ানরা তো এমনিতে হার কিপটে, এক খই 2 কামড়ে খায় করে। অ্যাকচুয়ালি মানুষ যে মানে শোষণ জিনিসটা আছে, এটা মানুষ ফিল করতে পারে, যদিও সে জানে না যে মেইন প্রবলেমটা কোথায় হচ্ছে। গোড়ার প্রবলেমটা মানুষ যদিও না জানে, তো তাও কিন্তু সে ফিল করতে পারে ডে টু ডে লাইফে। এর ফলে বাংলাদেশের মানুষের একেবারে মাইন্ডসেটে একটা ইন্ডিয়া হেড যেটা, এটা একেবারে গেঁথে গেছে। সো আই থিঙ্ক লাইক একেবারে গোড়ায় দেখলে আমরা কিন্তু এই প্রবলেমগুলোকে খুব বড় হিসেবে মানে খুব বড় প্রবলেম হিসেবে মানে ধরতে পারি আর কি। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলোই মানুষের মনের ভিতরে ইন্ডিয়া হেটটা জন্ম দিচ্ছে আর কি। অলরাইট, সো দিস ইজ ইট টুডে। সি ইউ লেটার, বাই বাই।